This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে যেমন বাংলাদেশ পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে যেভাবে আছড়ে পড়েছে এবং বাংলাদেশেও যেমন একদিক থেকে খবর পাচ্ছি সেখানে ভারতীয় সংবাদ মাধ্যম এবং দিল্লির আগ্রাসন এইসবে নিয়ে ঢাকাতে মিছিল হচ্ছে, তার সাথে সাথে বাংলাদেশে নানাজন সমন্বয়ক নানা রকম কেউ ভারতের সাহায্য বাণিজ্য সে সাথে স্বাভাবিক সম্পর্ক চাইছেন, কেউ আবার ফস করে বলছেন পরমাণু বোম পাকিস্তানের একটা বাংলাদেশে রাখা হোক, আবার কেউ কেউ ভয় পাচ্ছেন এরকম ছোটোখাটো সংগঠন তারা একদম সরাসরি প্রেস কনফারেন্স, মানে গণতন্ত্র বাংলাদেশে আছে এটা বুঝতে পারা যায় যে প্রেস কনফারেন্স যদি আপনি দেখেন ছোটো ছোটো রোজ প্রেস কনফারেন্সে বলছে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করলে এটা যেন ভুলে না যায় 20 কোটি বাংলাদেশি তারা ছেড়ে দেবে না। প্রেস কনফারেন্সের উদ্যোক্তাকে কেউ নাম যায় না। বাংলাদেশের রাজনীতিতে তিনি সভ্যগত, হ্যাঁ একজনের নাম জানে, কেননা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তখন তাকে নূর এর নামই হয়ে গেছে ভিপি নূর, তার কারণ ভাইস প্রেসিডেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার নাম হয়েছে ভাইস প্রেসিডেন্ট নূর অর্থাৎ ভিপি নূর। তাদের একটা সংগঠন ছিল, তার আগেও যে সে সংগঠন ভেঙে গিয়ে রেজা কিবরিয়া তার আলাদা সংগঠন। এখন এইগুলো নিয়ে বললে অনেকের ক্ষেত্রে কেউ কেউ হচ্ছে যে বলছেন যে ইনফরমেশন ওয়ারের যুগ এটা, কিন্তু ডিসইনফরমেশনস ভারত ছড়াচ্ছে এটা হচ্ছে মূল অভিযোগ। আচ্ছা আপনাদের কাছে বলি, ইনফরমেশনের মধ্যে অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে ডিসইনফরমেশন, কিন্তু বাস্তবকে অস্বীকার করা যেতে পারে যে বাংলাদেশে কিছু সব কুছ ঠিক হয়। ইদানিংকালে দেখা যাচ্ছে, গতকাল আমরা বলেছিলাম বিএনপি নিয়ে অনেকের হয়তো খুব একটা পছন্দ হয়নি আওয়ামী লীগের, কিন্তু আমরা সবসময় মনে করি এই যে জাতীয় ঐক্যের কথা এত বলা হচ্ছে, জাতীয় ঐক্য তৈরি করতে হবে মাইনাস আওয়ামী লীগ, সেটা কেন বলছে না? এটা বলছে যে আওয়ামী লীগের কোনো অধিকারই নেই। আবার কেউ কেউ বলছেন যে তাদের নির্বাচনে নিষিদ্ধ করাটা কি ঠিক কাজ হবে, আসলে ক্যালকুলেশনস চলছে, এইভাবে কালক্ষেপ চলছে। কিন্তু একটা বিষয়ে বাংলাদেশের ট্র্যাডিশনটা এখনও চলছে, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন। সর্বক্ষেত্রে হচ্ছে এটা বলবো না, এক একজন এক একভাবে সেটেলমেন্ট করেছেন, সে সেটেলমেন্টের গল্পটাও বলবো না। তার কারণ যে বিপন্ন মানুষকে আরও বিপন্ন করা তো নিশ্চয়ই কোনো কাজের কথা নয়, কিন্তু এটা হচ্ছে। আজকে কীরকম ফতোয়া, নানা রকম ফতোয়া চলছে, তালিবানি ফতোয়ার মতো, যে এইটা করা যাবে না, ওটা যাবে না, মহিলারা বাজারে যাবে না। এই বাংলাদেশ চেনা বাংলাদেশ? ইউটিউবে যান, গুগলে যান, 60-এর দশকের বাংলাদেশ দেখুন, পূর্ব পাকিস্তানের সময়, এমনকি 70 পরবর্তী বাংলাদেশ দেখুন, মহিলাদের স্বাধীনতা, মানে আপনি ঢাকা কলকাতাকে আলাদা করতে পারবেন না, সে যে ধর্মেরই হোক না কেন। কিন্তু বাস্তব পরিস্থিতি কোথায়? একদিকে ওখানে, অন্যদিকে হচ্ছে একটা নিরাপত্তার অভাববোধ এবং কোথাও পশ্চিমবঙ্গে একটা ক্রোধের বিস্ফোরণ, যে জিনিসপত্র যাচ্ছে অথচ হিন্দুরা ওখানে থাকতে পারছে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার দরকার বাংলাদেশে। জাতীয় ঐক্য কীভাবে তৈরি হবে জানি না, কিন্তু তারা বলছেন, তাদের এই বলাটাকে মান্যতা দিয়েও বলছি যে আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য, মানে রস ছাড়া রসগোল্লা, 1986 সালের আর্জেন্টিনার টিম মানে মারাদোনাকে ছাড়া, জানি না। বাংলাদেশের রাজনীতিতে এখন জাতীয় ঐক্য তৈরি হবার হচ্ছে জাতীয় পার্টি এবং হচ্ছে আওয়ামী লীগকে বাদ রেখে সবাই। গণ অধিকার মঞ্চ, ভিপি নূরের তারাও আছেন, সবাই আছেন, জামাত ইসলামী আছেন, হেফাজতে ইসলাম আছে, অনেকের সাথে মিটিং করেছেন, 2 দিন মিটিং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনূসের, কিন্তু হিন্দু সংগঠনের নেই, বা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কোনো মিটিং, বা তার কি হবে? তিনি থাকবেন জেলে, কেননা তার হচ্ছে লড়ার জন্য কোনো আইনজীবী নেই, যেই যাবে মেরে ফাটিয়ে দেবে বলে দিয়েছে, বিপক্ষ বলে দেখলেই মারবে। এরকম একটা অবস্থা বাংলাদেশের গণতন্ত্র বিরাজমান। ওই যে দেখতে পাচ্ছেন ছবিতে, গণতন্ত্রের এক পুরোধা পুরুষ, এই পার্টি ও পার্টি, তার একটা নাম হচ্ছে পল্টিরাম। ভারতীয় রাজনীতিতেও পল্টিরাম আছেন, তিনি অবশ্য সফল, কিন্তু আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অনেকে ওনাকে হলুদ গুঁড়ো বলেন, কেননা সব রান্নাতেই পাওয়া যায়, সর্বঘাটের কাঁঠালি কলা,
নানা রকম সম্বোধনে ভোট হয়, সেসব জায়গায় অন্য দেশের ব্যাপার। আমরা আসিফ নজরুলকে ভালোবাসি, ভালো বলেন অবশ্য, উনি কথা দারুণ বলেন। এবং এই মুহূর্তে একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাই, ফতোয়া রাজ, এবং এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমশ সরগরম হচ্ছে। পরবর্তী অধ্যায়ে দেখাবো আজকেও কলকাতার সবচেয়ে মেন প্রাণকেন্দ্রে রানী রাসমণি রোডে, সেখানে সনাতন জাগ্রত সমাজ তারা প্রচুর এসছেন, অনেক তরুণ সাধুকে দেখা গেছে, এবং তার সাথে সাথে সাধু সন্তের সাথে অবশ্যই শুভেন্দু অধিকারীও ছিলেন। সেসব দেখাবো আপনাদের। প্রথমে একটু ফতোয়া রাজ নিয়ে আমাদের প্রতিবেদন আপনাদের জন্য। হিংসার আগুনে জ্বলছে পদ্মা পার, বেছে বেছে হিন্দুদের ঘরবাড়ি দোকান ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। অত্যাচার চালানো হচ্ছে সংখ্যালঘুদের উপর। আর এই আবহে নৈরাজ্য বাংলাদেশে এবার নারী স্বাধীনতায় ক্ষোভ। বাংলাদেশে জারি হলো মহিলাদের নিয়ে ফতোয়া। কোনো কিছু বিক্রয় করব না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, ফিরিয়ে দিব। বাংলাদেশের গোপালগঞ্জে মহিলাদের বাজারে যেতে নিষেধাজ্ঞা, বাজারে মাইকে ঘোষণা মৌলবাদীদের। নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। দোকানে মহিলারা আসতে পারবেন না, তাদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না। মহিলারা বাজারে এলেও তাদের ফিরিয়ে দিতে হবে। প্রতিটা দোকানের সামনে রাখতে হবে পর্দা। নামাজের সময় সেই পর্দা নামিয়ে রাখতে হবে। নামাজের সময় কোনো দোকানে বেচা কেনা চলবে না। আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। গোপালগঞ্জের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে সমালোচনা করলেন লেখিকা তসলিমা নাসরিন। তার দাবি, বাংলাদেশকে জিহাদিস্তানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। হিন্দুদের একাধিক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর হয়েছে মন্দিরও। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হচ্ছে না বলে দাবি সেই দেশের সংখ্যালঘুদের। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পোস্ট করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়াই নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। প্রশ্ন উঠছে, তাহলে আফগানিস্তানের পথে বাংলাদেশ? বাংলাদেশে কি তালিবান শাসনের ছায়া দেখা যাচ্ছে? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তি নোবেল জয়ী ইউনুসের জামানা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, সেই গোপালগঞ্জের বাজারে ফতোয়া জারি। বৃহস্পতিবার থেকে জারি হয়েছে ফতোয়া, যা লজ্জাজনক এবং উদ্বেগজনক। বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, এটা প্রতিদিন সহ্য করা আমাদের জন্য সত্যি খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছে। এবং আমরা যখন গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের 17,000 সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই বাংলাদেশকে তো আমরা চিনি না। বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা চলছে, তুগলকি শাসন চলছে, তালিবানি কালচার, মত বিশেষজ্ঞদের। তবে এবার কি আফগানিস্তানের পথে যাচ্ছে বাংলাদেশ? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। একটা স্লোগান উঠেছিল তখন, হঠাৎ বাংলা ভাইয়ের যুগ শুরু হয়েছে। সে এক বিরাট অবস্থা, বাংলা হবে তালিবান, এবং বাংলা আমরা হব তালিবান, বাংলা হবে আফগান। অর্থাৎ কলকাতায় উঠেছিল এক সময় তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, আর বাংলাদেশে বাংলা ভাইয়ের সময়, সে বাংলা ভাই মনে পড়ছে, যারা মনে পড়ছে না তাদের সিরিয়াল ব্লাস্ট করিয়েছিলেন, এবং সেই ছবি আপনারা এখনও ইউটিউবের সৌজন্যে পাওয়া যায়। জজ কোর্টে সিরিয়াল ব্লাস্ট করেছিলেন এই বাংলা ভাই। এবং হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম, অধুনা নাম, বিভিন্ন নাম তো মানে চেঞ্জেস রয়েছে। এই উপমহাদেশের এই যে একটা অংশে একটা বড় রকম, অর্থাৎ পশ্চিম ফ্রন্টে
একদিকে যেরকম নানা রকম অশান্তি, কাশ্মীর পূর্ব ফ্রন্টে কি এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এই রাজ্যের বিভিন্ন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম দিল্লির জামা মসজিদের শাহী ইমাম তিনি চিঠি পাঠিয়েছেন ইউনুসকে এবং খোলা চিঠি, এবং তার সাথে সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী যারা যারা প্রমিনেন্ট এই রাজ্যের রাজনৈতিক নেতা বা হচ্ছে যারা অনেক এরকম বয়স্ক যারা মুরব্বী মানুষ আছেন তাদেরও নানা রকম বক্তব্য আসছে, প্রত্যেকে ভারতের গণতন্ত্রের কথা কিন্তু বলছেন, এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের ধর্মীয় আচরণ পালন করার ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ আছে। বিএনপি এখন নামিয়ে দিয়েছেন হচ্ছেন গয়েশ্বর রায়ের মেয়েকে, তিনি বলছেন তাদের বাইট আমরা শোনাবো, তার কারণ হচ্ছে আজকে প্যানেলে অনেকে রয়েছেন, চারজনের কাছ থেকে আমি একটু শুনবো, কেন এত প্রতিবেদন এত ছবি রয়েছে তাহলে আমাকেই শুধু বলে যেতে হবে। আপনারা দিনভর যারা আর প্লাস নিউজের পর্দায় রাখছেন সমস্ত আপডেটেড ভার্সনস আপনারা পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রয়েছেন অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন আর প্লাসের সাংবাদিক সুচারু মিত্র, আজকে ওর কাছ থেকে একটু জেনে নেব আমাদের কাছে তার যে আজকে কিভাবে আর কি শুভেন্দু অধিকারী এবং হচ্ছে আগামী দিনের কর্মসূচি ঘোষণা হয়েছে, সীমান্ত অভিযান ফের আবার, এবং অবশ্যই আমাদের সঙ্গে ভার্চুয়ালি দেবতনু মাঝি আছেন, রাষ্ট্রবিজ্ঞানের আরেক অধ্যাপক, আমি দেবতনু মাঝিকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু সুচারু দ্রুত ওপার বাংলায় কি হচ্ছে রে আইনে, এবং বিজেপি ক্রমশ কিন্তু তার সুর চড়াচ্ছে, পশ্চিমবঙ্গ বিজেপি এই প্রশ্নে বিশেষভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী, কেউ কেউ হেসে উড়িয়ে দেয় রাষ্ট্রপুঞ্জের কোনো আইন নেই, আইন নেই তো আইন হবে, রাষ্ট্রসংঘ তৈরিই হয়েছে তো সেই কারণে যে যেখানে এরকম অশান্তি হচ্ছে, দেখতেও তো খারাপ লাগে, ডক্টর ইউনূস শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, ওখানে এই কাটারি হাতে ঘুরে বেড়াচ্ছে খোলা রাস্তায়, এটা তো দেখতেও খারাপ লাগে, নোবেল পুরস্কারেরও অপমান হচ্ছে এতে। এরকম একটা পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী আজকে মুড মানে ঠিক কীরকম ছিল বলো, এবং কি ঘোষণা তিনি দিলেন? আজকেও একই রকমভাবে যেভাবে আমরা কয়েকদিন আগে পেট্রাপোল সীমান্তে দেখেছিলাম যে সনাতনীদেরকে একত্রিত করে অরাজনৈতিক ব্যানারে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়তে হবে। আজকেও একই রকমভাবে রানী রাসমণিতে এই সমাবেশ, যেখানে আমরা দেখলাম কার্তিক মহারাজ থেকে শুরু করে অজয় শাস্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তারা রইলেন, সর্বশেষ বক্তা কোড অ্যান্ড কোড এখন তার সঙ্গে ডেজিগনেশন যুক্ত হয়েছে হিন্দু সম্রাট শুভেন্দু অধিকারী, তিনি বক্তব্য রাখলেন এবং সেখানে তিনি একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলেন। সুজিতদা, প্রথমেই বলি তিনি যেটা বললেন সেটা হচ্ছে 10 তারিখে গোজাডাঙ্গা সীমান্ত, বসিরহাট লাগোয়া এই সীমান্ত, গোজাডাঙ্গা সীমান্তে রাস্তায় বসবেন শুভেন্দু অধিকারী, যে অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দাও, রাষ্ট্রদ্রোহিতার মামলা তুলে নাও, আইনজীবীরা যাতে আদালতে তার হয়ে মামলা লড়তে পারেন জানুয়ারি মাসের যে 2 তারিখে শুনানি হয়েছে সেই ব্যবস্থা করে দাও। এরপর 10-এর পর রাখা হয়েছে 15 তারিখ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, সেখানেও বাংলাদেশ ইস্যু থাকবে, সেটা উত্তরবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে সেই কর্মসূচি করার জন্য তিনি সনাতনীদেরকে একত্রিত হওয়ার কথা বলেছেন। 10 আর 15 গেল, এর মাঝে যেটা আগেই বলা দরকার ছিল, আগামীকাল আমরা জানি শৌর্য দিবস, সেই দিবসকে সামনে রেখে আগামীকাল শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিথির মোড় পর্যন্ত সনাতনীরা হাঁটবেন। বাংলাদেশ ইস্যু তো বটেই, এবং 6ই ডিসেম্বর ভারতের ইতিহাসে যেটা একটা গুরুত্বপূর্ণ দিন, সেই শৌর্য দিবসকে সামনে রেখে সনাতনীরা শক্তি আস্ফালন করতে সকলে মিলে আসবেন, এই আহ্বান শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 3টে কর্মসূচি বললাম। 16 তারিখে বিজয় দিবস, সকলকে পালন করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। 16 তারিখ বিজয় দিবস একটা গুরুত্বপূর্ণ সেদিন, তার কারণ 16 তারিখেই পাক হানাদার বাহিনী এবং হচ্ছে যুদ্ধের অবসান হয়েছিল, ঐতিহাসিক সেই ছবি। পাকিস্তান জীবনভর যতদিন ইতিহাসে পাকিস্তান থাকবে ততদিন সেই দৃশ্য তারা মনে করবে, আর হচ্ছে ক্রোধান্বিত হবে, কখনো হচ্ছে দুঃখ করবে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, মনে মনে এটা ভাববে। তার কারণ নিয়াজি আত্মসমর্পণ করেছেন, তার ব্যাচ কেড়ে নেওয়া হচ্ছে, ছবি হচ্ছে, এবং পাকিস্তান সোলজাররা হাত তুলে নিত্যানন্দ হয়ে গেছে এবং নিচে হচ্ছে তাদের এই বন্দুক পরাভূত হয়েছিল। নিঃসন্দেহে ভারতের সহযোগিতা এবং মুক্তিবাহিনীর বীরত্বের লড়াই, যে বীরত্বের লড়াইকে প্রতিতভাবে অস্বীকার করা হচ্ছে,
কিছুই হয়নি, ওটা কোনো মুক্তি সংগ্রামই ছিল না, আসল স্বাধীনতা এবারে এসছে। ওটা কিছুই ছিল না, ওটা হচ্ছিল পশ্চিম পাকিস্তানকে টাইট দেওয়া। ভারতের উদ্দেশ্য ছিল, মুজিবুর রহমান হাত মিলিয়েছিলেন। ওটা কিছুই না, কোনো আত্মত্যাগ, 30 লক্ষ লোক কিচ্ছু নয়, এগুলো সব বকওয়াস। এই সব ন্যারেটিভ এখন বাংলাদেশ জুড়ে হচ্ছে এবং বেশ কিছু লোক তাতে মদতও দিচ্ছেন। কতজনের নাম বলবো, অসংখ্য নাম সেগুলো রয়েছে, আপনিও জানেন। এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ এখন তাহলে কোনটা হবে? একটা ভারত 16 তারিখে সেই দিন আসছে, নাকি হচ্ছে একটা বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে তালে গোলে একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতি, এবং তার পূর্ণ সুযোগ দিতে চলেছে হচ্ছে এই তালিবানি ফতোয়া বাজার মাধ্যমে একটা কোথাও হচ্ছে চরম মৌলবাদী শক্তি। হ্যাঁ, এটা যেটা মানে মূল প্রশ্নটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষের তালে ওদেরকে স্বাধীনতা করার মানে স্বাধীন করার পেছনে যে ভূমিকাটা, যে রোলটা আমরা প্লে করেছিলাম, সেটাকে ওরা তো প্রথমত অ্যাকনলেজ করে না, এবং আমাদেরই বা করে তাহলে কী লাভ হলো? তো এই অ্যাকনলেজ না করার ইতিহাসটা কিন্তু দীর্ঘ। ওরা কিন্তু প্রায় মানে এই 2019-20 সাল নাগাদ এসে অ্যাকনলেজ করেছিল ভারত মানে ইন্ডিয়ান আর্ম ফোর্সের গুরুত্ব এবং ভূমিকা ওদের মুক্তিযুদ্ধে। এইটাকে ওরা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা, এবং জয় বাংলাকে মানে জয় বাংলা কথাটাকে পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করা যাবে না। ইউনিস বলছেন যে আমি রিসেট বাটন টিপব, বাংলাদেশকে আগের জায়গায় নিয়ে চলে যাব। মোদ্দা কথাটা যেটা হচ্ছে যে বাংলাদেশের পুনর ইসলামীকরণ, একটা তাদের ধর্ম, রাষ্ট্রধর্ম ইত্যাদি ইত্যাদি রয়েছে, কিন্তু সেটা ব্যক্তিগত পরিসরে। রাজনৈতিকভাবে তারা মানে মূলত ভারতের পক্ষে ছিল, এবং মাইনরিটিদের একটা অন্তত প্রমিস করেছিল, যদিও সেটা প্রমিস পালন করেছে কি করেনি সেটা অন্য বিতর্ক। আর পাকিস্তানপন্থী এইটা কিন্তু কখনো হয়নি। যখন হিন্দুদের ওপর তুমুল অত্যাচার হয়েছে, তখনও কিন্তু পাকিস্তানপন্থী বাংলাদেশ আমরা সেভাবে দেখতে পাইনি কখনোই এর সময়, মানে হাসিনার সময়। উল্টো দিকে খালেদা জিয়া এরা যখন পাওয়ারে এসছে, এদের মানে বাংলাদেশ সম্পর্কে যে ধারণাটা, সেই ইম্যাজিনেশন অফ দি নেশন, সেটাই কিন্তু পুরো উল্টো। তারা বাংলাদেশের যে বাংলা অস্তিত্ব, মানে পাকিস্তান থেকে ভেঙে গিয়ে নতুন যে একটা রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা করলো, সেটাকে তারা কখনোই অ্যাকনলেজ করেনি। এবং এতদিন ধরে শেখ হাসিনার এগেনস্টে যে রাজনৈতিক আন্দোলন, যদি আমরা সেটাকে রাজনৈতিক আন্দোলন বলি, যেটা চলছিল, তার সারফেসে যে বক্তব্যগুলো ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাও, পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাও। সেটাই এখন হচ্ছে, এবং সেই কারণেই সবচেয়ে মজার দিন হচ্ছে 16 ডিসেম্বরটাকে তারা কিভাবে সেলিব্রেট করবে, বা কয়েকদিন পরে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি যারা বলতেন, সবই তো অস্বীকার মোডে আছে। রিসেট বাটনে মানে যেটাকে হচ্ছে ডিনায়াল মোড। 16 তারিখে এখনো পর্যন্ত আমরা জানি না বাংলাদেশ থেকে কোনো ডেলিগেশন আসবে কিনা, কেন আমরা এটা দেখে অভ্যস্ত, বা দূতাবাস থেকে জয়েন করবে কিনা, বা কোনো শুভেচ্ছা বার্তা আসবে কিনা, আর ডক্টর ইউনূস কোনো শুভেচ্ছা বার্তা দেবেন কিনা, এগুলো অনেক প্রশ্ন রয়েছে। সুতরাং এটা দেখা যাক, কেননা রিসেট বাটনে তিনি আঙুল চাপ দিয়েছেন। এখন কিভাবে তিনি ওটাকে পরিচালনা করবেন তা বলা এই মুহূর্তে দুষ্কর। তবে পাকিস্তানের উল্লাস বাড়ছে, বাণিজ্য যেমন হচ্ছে অনেকটা তৈরি হয়েছে, আরও যা যা সমস্ত খবর পাওয়া যাচ্ছে, এবং পাকিস্তানে বিভিন্ন টুইট বা বিভিন্ন নেতারা এখন তারা বলছেন যে সেখানে জয় বাংলা আর কি, জয় বাংলাদেশ আর কি তারা করছেন, সেরকমই একটু শোনা যায়, যেটা আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া ভীষণ ডমিনেটিং। এবং তাসলিমা নাসরিনে দেখছেন 30 লক্ষ বাঙালিকে খুন করেছিল যারা, ধর্ষণ হয়েছিল যাদের, তাদের নিয়ে এই করেছিল, সেই খুনি ধর্ষকদের সঙ্গে বাঙালি বেঈমানরা কোলাকুলি করছে, তারাই নাকি এখন তাদের কাছাকাছি হয়ে গেছে। কি বলেছে না একটু ছোট করে শুনে নি পাকিস্তানের সেই নেতার। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं। बांग्लादेश, बांग्लादेश
बांग्लादेश। অমিত শাহ তো দূর কি বাত, মানে এই উত্তর কাউকে দিতে হয়নি। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। পাকিস্তান নিজেই খেতে পায় না, সে বাংলাদেশে কি করতে আসবে? 400 টাকা কেজি 1 কেজি আটার দাম, 1000 লিটার 1000 টাকা দাম 1 লিটার পেট্রোলে। ভিখারির দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি। একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে, আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি। পাকিস্তান কি দেবে বাংলাদেশে? 7 দিন। বাকি কথা রানী রাসমণিতে বলবো। এই মহলের মধ্যে দেবশ্রী বাবু আমরা রয়েছি বিপন্ন আজকে, বাঙালিত্ব বিপন্ন আজকে, সেখানকার বাংলাদেশের মাইনরিটি থেকে শুরু করে অন্যান্যরা এই চরম বিপন্নতার মধ্যে থেকে এই মুহূর্তে কি কোনো আশার বাণী কিছু বলে মনে করছেন? কেননা আওয়ামী লীগ একদম বিধ্বস্ত কোণঠাসা অবস্থায় রয়েছে, তার সংখ্যালঘুরা রয়েছে, এবং জাতীয় ঐক্য স্থাপনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মহান প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে এক্সক্লুড করে জাতীয় ঐক্য তৈরি হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের এখনকার রাজনীতি। আরেকটি শব্দ প্রত্যেকের মুখে রয়েছে, পতিত স্বৈরাচার, হাসিনাকে বাদ রেখে জাতীয় ঐক্য, পতিত স্বৈরাচার। শুভ সন্ধ্যা সুজিতদা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুজিতদা, আপনি যে কথাটা বলেন যে বিপন্ন, সত্যিই বিপন্ন, মানে সমগ্র বাঙালি বিপন্ন, কিন্তু এই বিপন্নটা কিন্তু 5ই আগস্ট থেকে শুরু হয়েছে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। যখন বাংলাদেশ, দেখুন, যখন বাংলাদেশের মুক্তমনা ব্লগাররা তারা যখন ধর্মীয় পরীক্ষা থেকে বেরিয়ে এসে অন্য বাংলাদেশের কথা বলছিল, তখন কিন্তু তাদের ধরে ধরে মারা হয়েছে। সেদিনে তারা সংখ্যালঘু ছিল। কিসের সংখ্যালঘু ছিল? মতাদর্শের সংখ্যালঘু ছিল, ভাবনার সংখ্যালঘু ছিল। আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের লোক কারোর কিছু যায় আসেনি যাতে। কখন যায় আসলো? যখন আঘাতটা পড়লো ধর্মীয় মাইনরিটির ওপর। কারণ এই ধর্মীয় মাইনরিটি, দেখুন, আমাদের তো আইডেন্টিটি অনেকগুলো আছে, যেমন আমার নিজের ধর্ম নাও থাকতে পারে, কিন্তু অন্যের ধর্ম পালন করবে, এটা একটা অধিকারের মধ্যে পড়ে। আমরা জানি এটা অধিকার হরণ করা হচ্ছে, ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। কিন্তু সিলেক্টিভ প্রতিবাদ, অর্থাৎ যখনই ধর্মীয় মাইনরিটির এগেনস্টে পড়বে আমি প্রতিবাদ করব, কারণ আমার একটা ভোটের একটা কোথাও একটা ইকুয়েশন রয়েছে। যখন মতাদর্শ ধর্ম মাইনরিটিদের যখন মারা হলো, এই সংখ্যাগুরু আমাদের দেশে যারা সংখ্যালঘু, ওদের দেশেও সংখ্যাগুরু, ওদের দেশেও তাই। কারা? লক্ষ কোটি গরিব মানুষ, সাধারণ মানুষ, তারাই সংখ্যাগুরু। এই পার্সপেক্টিভে কেউ বিচার করছে না। কিন্তু শুধু ধর্মীয়, আমি বলছি যে এই ধর্মীয়, যার ধর্ম পালন করা একটা মানুষের অধিকারের মধ্যে পড়ে, যেখানে জোর জুলুম যা করা হচ্ছে, রাষ্ট্রের নীরবতা অদ্ভুত, মানে দর্থহীনভাবে সেটাকে প্রতিবাদ করা উচিত, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিত। কিন্তু প্রশ্নতে যখন ধর্মীয় আঘাত আসছে, তখন ছাড়া অন্য জায়গায় যখন মতাদর্শকে, ভাবনাকে, যারা মাইনরিটি, যারা অন্যরকম ভাবছে, তাদের যখন এই স্ট্যান স্বামীর মতো লোকেদের, ওই যে শুভেন্দুবাবু বলছিলেন না যে সিডিশন মামলা উদ্যোগ করতে হবে, আমাদের দেশে কতগুলো সিডিশন মামলা এখনো পেন্ডিং রয়েছে, কতগুলো লোক এখনো জেলে বন্দী রয়েছে, কই শুভেন্দুবাবু তো সেগুলো বলছেন না। মানুষের অধিকার তো সর্বত্র সমান হবে। আমার প্রশ্নটা এই জায়গাটায় যে ধর্মীয়, যখন ধর্মতে আঘাত আসছে, আঘাতটা কখনো কাঙ্ক্ষিত না। মানুষকে তার মুক্তমনা ধর্ম পালন করতে দেওয়াটাই গণতন্ত্রের একটা পার্ট, এবং একটা বড় পার্ট। কিন্তু সেইখানে যখন আসছে এত প্রতিবাদ, এত বন্যা আসছে, কারণ তার সাথে আমাদের দেশের কোথাও একটা ভোট বিন্যাসের একটা সম্পর্ক আসছে। যখন ভাবনা, মতাদর্শ সেগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না। কেউ কোনো, এটা হচ্ছে একটা খুবই তরল স্টেটমেন্ট। স্ট্যান স্বামী নিয়ে অনেকে প্রতিবাদ করেছেন। না, শুধু স্ট্যান স্বামী নয়, স্ট্যান স্বামী ব্যক্তি নয়, একটা মতাদর্শ। আপনি বাংলাদেশে যখন হচ্ছে যে প্রতিবাদটা করতে পারতো আওয়ামী লীগ, তাকে মেরে শিখে দিয়েছে। যখন আওয়ামী লীগের পিরিয়ডে হাজার হাজার ব্লগারকে মারা হয়েছে ঢাকা কেন্দ্রিক, তারা মুক্তমনের কথা বলতো, তখন প্রতিবাদ। আওয়ামী রাষ্ট্রের ভূমিকা কি ছিল? আজকে তো নক্কারজনক রাষ্ট্রের ভূমিকা, সেদিন রাষ্ট্রের ভূমিকা কি? আপনি নক্কারজনক এবং বারবারই এই প্রশ্নটা করছেন, এটা ভালো। নিশ্চয়ই আপনার মতামতকে আমরা করেই জানাতে চাই। এই মুহূর্তে যখন হচ্ছে, আমি বারবার করে এই প্রশ্নের উত্তরটা কি হবে, ধরুন এই প্রশ্নটা কিন্তু ছাড়বে না। যেমন আপনি যে বলছেন ব্যক্তির স্বাধীনতা এবং তার যে মতাদর্শ, সেটা একটা সামগ্রিকতার সামনে বলি হচ্ছে, পিষ্ট হচ্ছে, অনেক কিছু আসছে না। কিন্তু যদি ধরুন এই যে ডিক্লাইনিং সিচুয়েশনস অফ হিন্দুস মাইনরিটিস ইন বাংলাদেশ, আবার ধরুন আজকে ধরুন সেন্সাস রিপোর্টটা এলো, ভাবায়া কি দাঁড়ালো,
তখন যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি পাকানোর চেষ্টা চলছে, পাকিস্তানের যে এগুলো কোথা থেকে আসে? মানে গণতন্ত্রের লেশমাত্র নেই। আজকের আধুনিক সভ্য সমাজে কীভাবে সবসময় হুমকি ত্রাস, সেখানে দাঁড়িয়ে যারা একটু মিনিমাম প্রতিবাদ করবে, ধরুন যে ব্লগাররা, আজকে ডক্টর ইউনূস তিনি জানি না ধর্মে তিনি ইসলাম, তিনি আদৌ ধর্ম পালন করেন কিনা, কেউ কেউ বলেন উনি নাকি নাস্তিক, কেউ কেউ বলেন, আমি জানি না কারণ আমি তো তাকে দেখিনি কখনো। কিন্তু এই যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, সেই পরিস্থিতি তো একটা ভয়াবহ জায়গায় নিয়ে যেতে পারবে। এখানে প্রতিকারটা কি হতে পারে? না না, এটা তো নিশ্চয়ই রাষ্ট্রের যে নিরাপত্তা অদ্ভুতভাবে, দেখুন একটা গণতন্ত্র সবল হয় তখনই যখন তার মাইনরিটিরা ভীষণভাবে প্রোটেক্টেড থাকে, তাদের চিন্তায় ধর্মচারণে। কিন্তু কোথাও বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ না হলেও অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বিভিন্নভাবে মাইনরিটিদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং সেটা নিন্দনীয়। আচ্ছা, ওই পাকিস্তানি যে লিডারকে দেখানো হলো, মানে হি ডাজন্ট ডিজার্ভ এনি সিরিয়াস পলিটিক্যাল কমেন্ট, কারণ ওটা উনি হয়তো স্টেজে উঠে কি বলতে হবে ভুলে গেছিলেন, কিছু ওটা বলে দিয়েছেন। কিন্তু একটা জিনিস এমনি সোশ্যাল মিডিয়া বা ইয়েতে তার আগের একটা পাকিস্তানে বাংলাদেশ প্রীতি বেড়েছে। তার কারণ হচ্ছে যখন ওরা বলছে না এই যে আমাদের পরমাণু বোমা ওদের পরমাণু বোমা, এটার একটা পুরনো থিওরি, না না এটা একটা পুরনো থিওরি আছে পাকিস্তানের। পাকিস্তান বলে যে উই ইনোভেটেড ইসলামিক বোম, ওরা কখনো বলে না পাকিস্তানি নিউক্লিয়ার বোম, ওরা বলে ইসলামিক বোম। আমরা ইসলামের রক্ষার্থে এটা বানিয়েছি এবং আমরা সকলের সাথে শেয়ার করতে রাজি আছি। এটা 1996-এর সেই জুন মাসে যখন ওরা তৈরি করেছিল তখনকার স্টেটমেন্ট খুলে দেখুন, ওরা বারবার ওটাকে ইসলামিক বোম বলে রেফার করেছে এবং এখনও সেই মানে পদাঙ্ক অনুসরণ করেই এই স্টেটমেন্টটা দিয়েছে। আর একটা যেটা দেবর্ষিদা বললেন যে আমি একটু আসছি, এইটাকে একটু টানতে নিয়ে গিয়ে আমি একটু দেবতনুর কাছে যাব। দেবতনু, রিসেন্টলি তুমি দেখো খালেদা জিয়া কখনো 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 হচ্ছে তাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, কখনো চীন, কখনো পাকিস্তান, তার সাথে কিন্তু বেশ নিয়মিত বৈঠকের মধ্যে রয়েছে। আবার যদি তুমি দেখো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বেশ ফ্রি ভিসা নিশ্চয়ই হতে পারে একটা দেশের সাথে আরেকটা দেশের, এবং পাকিস্তানের এই যে বক্তব্য পাশে থাকা, এবং যেটা খুব শোনা যাচ্ছে বাংলাদেশের নিয়মিত হারে নাকি অস্ত্র বা বিভিন্ন জায়গায় এরকম আসছে, বলছে পরমাণু বোম রাখতে হবে, তাহলে কি কোনো মিসাইল সিটি বা এই ধরনের কিছু কি তারা প্ল্যানিংয়ে রয়েছে? তাহলে তো পরিষ্কার হচ্ছে যে ওই জায়গাটা থেকে পুরো প্রান্তে একটা বড় রকমের কি ফ্রন্ট খুলতে চলেছে, যেটা ভারত কখনোই ভালোভাবে তার নিরাপত্তার স্বার্থে দেখবে না, বা সেটাকে ভারত রেজিস্ট করার মতো পাকিস্তানের বাংলাদেশের সে শক্তি আছে। নানাবিধ প্রশ্ন আসছে। দেবতনু, আমার এই প্রশ্নগুলো রয়েছে, আমি ফেললাম, তুমি কি উত্তর দেবে? দেখুন, পাকিস্তানের থেকে আপনি যেটা বলছেন যে প্রথমে আমাদেরকে বুঝতে হবে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ পেতে পারে কি, যেটা শুভেন্দু অধিকারী হয়তো একটু কি বলবো যে মানে তিনি একটু খারাপ ভাষাতেই বললেন, যে সার্কাস্টিক্যালি বললেন, হ্যাঁ সার্কাস্টিক্যালি তিনি বললেন যে ভিখারির দেশ বলে। কিন্তু সত্যি কথা বলতে গেলে পাকিস্তান হচ্ছে একটা ফেল স্টেট, তার কাছ থেকে বাংলাদেশ পেতে পারে বলতে এক হচ্ছে র্যাডিক্যাল ইসলাম, সেখান থেকে তারা নিয়ে আসতে পারে, এবং যেটি অলরেডি বাংলাদেশ এসে পৌঁছেছে বলে এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছেন যে ঘটছে। দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তানের কাছ থেকে তারা ইল্লিগাল এই যে আর্মসের কথা আপনি যেসব বললেন, যে সেই ইল্লিগাল আর্মস তারা নিয়ে আসতে পারে, এবং অলরেডি একটি জাহাজ যে এসে পৌঁছেছে পাকিস্তান থেকে বাংলাদেশে, সেই জাহাজে ইল্লিগাল আর্মস এসেছে বলে অনেক বিশেষজ্ঞরাই তারা হচ্ছে মনে করছেন, সেটা আমরা জানতে পেরেছি অলরেডি। এবারে সুজিত, আমি একটা জায়গাতে আসি, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আইন ও সালিশ কেন্দ্র, এই যে আজকে যে একটা কথা উঠছে না, গতকাল অনুষ্ঠানে যখন ছিলাম অনেকে বলছিলেন যে ভারতীয় মিডিয়া নাকি মিস ইনফরমেশন স্প্রেড করছে। আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশেরই একটি অর্গানাইজেশন, তাদের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর 2024-এর মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের রিলিজিয়াস মাইনরিটিদের এগেনস্টে যে ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, এরকম 125খানা ঘটনা আপনার ঘটেছে। তার মধ্যে তাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, এরকম ঘটনা 218টা ঘটেছে। স্ট্যাচু ভাঙচুর করা হয়েছে 64টা এরকম ঘটনা ঘটেছে, এবং মানুষ এতে 60 জন ইনজিওর্ড হয়েছে বলে এটা আইন ও সালিশ কেন্দ্র তাদের তথ্য। এটা আপনি যদি তাদের ওয়েবসাইট খোলেন, যে কেউ, আমি সবাইকে ওপেনলি বলে দিচ্ছি সোর্সটা, আপনারা আইন ও সালিশ কেন্দ্রের ওয়েবসাইট খুললেই এই তথ্য হচ্ছে ওখান থেকে পেয়ে যাবেন।
সুতরাং ভারতীয় মিডিয়া যে মিস ইনফরমেশন স্প্রেড করছে, এইটাই একটি মিস ইনফরমেশন যেটা মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের মানুষের কে বোঝানোর চেষ্টা করছেন। এটার হচ্ছে একটা জবাব দেওয়া আমাদের দরকার, এবং সেই জবাব হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স যেটা আমি আজকে বললাম যে মাইনরিটিদের উপরে সেখানে কিভাবে মানে অত্যাচার হচ্ছে। এরপরে দ্বিতীয় যে বিষয় যেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে তারা যে ভালো সম্পর্ক করবে কি করবে না সেটা দুটো তাদের মানে একদম বাইল্যাটারাল বিষয় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। আমাদের সেই নিয়ে কোনো সেই অর্থে মন্তব্য না করাই বেটার বলে আমার মনে হয়। কিন্তু আমরা তখনই হচ্ছে বাংলাদেশের এই যে তাদের ইন্টারনাল যে পলিটিক্স, আমরা যে পঞ্চশীল এগ্রিমেন্ট জানেন আমরা চীনের সঙ্গে এক সময় করেছিলাম, সেখানে আমরা যেটার উপরে গুরুত্ব দিই যে আমরা কোনো দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু নাক গলাবো না। তো আমরা সেটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সবদিন আমরা সেটা ফলো করে এসেছি। আমাদের কাছে 1971 আমাদের কাছে সুযোগ ছিল, আমরা বাংলাদেশ দখল করে নিতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ ভারত সবসময় একটা শান্তিপ্রিয় দেশ এবং আমরা শান্তিতে বিশ্বাসী। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের যদি ন্যাশনাল সিকিউরিটি যদি বারবার থ্রেটেন্ড হয়, তাহলে তো আমাদেরকে অবশ্যই সেখানে হচ্ছে স্টেপ নিতেই হবে। এবং সেই দিকে আমি গতকালও আমি বলেছি যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের কাছে আমাদের আর্জি জানানো উচিত যে তারা যাতে পিস কিপিং ট্রুপস পাঠায়। কিন্তু সেখানে আবার চীনও একটা ফ্যাক্টর, কারণ চীন হয়তো সেখানে ভিটো দিতে পারে, তারা হয়তো এটা বিরোধিতা করতে পারে। তার কারণ হচ্ছে যেহেতু বিএনপি, আপনি যেটা বললেন যে বিএনপির সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে, এবং বাংলাদেশে যে ফান্ডামেন্টালিস্ট যে সমস্ত গোষ্ঠীগুলো আছে তাদের সঙ্গে কিন্তু চীন একটা সম্পর্ক বজায় রেখেছে। এবং চীন এটা আফগানিস্তানেও করেছিল, তালিবানদের সঙ্গে তাদের কিন্তু তারা প্রথম যে তালিবানদের সঙ্গেও যে সম্পর্ক স্থাপন করেছিল। এবং এখানে আরো একটা বিষয় যেটা রাজশ্রী বাবু বলছিলেন যে ব্লগারদের যে হত্যা, সেই হত্যা ঠিকই যে 2014 থেকে 2016 সালে আমরা যদি দেখি সেখানে একাধিক ব্লগারকে কিন্তু হত্যা করা হয়েছিল সেই সময়। এবং শেখ হাসিনার সরকার কিন্তু আপনি যদি দেখেন যে 2016 সালে বাংলাদেশে লাস্ট হচ্ছে একটা বড়সড় টেরোরিস্ট অ্যাটাক হয়, যেটা হচ্ছে হোলি আর্টিসান বেকারিতে যে অ্যাটাক হয়েছিল। সেই অ্যাটাকের পর থেকে বাংলাদেশে কিন্তু বড় ধরনের টেরোরিস্ট অ্যাটাক সেইভাবে কিন্তু হয়নি। এবং সেখানে শেখ হাসিনার সরকার কিন্তু খুব সাকসেসফুলি তারা এই টেরোরিজমকে কন্ট্রোলে নিয়ে এসেছিল। তা নয় শুধু, তার পাশাপাশি আপনি যদি দেখেন একটা সময় গ্লোবাল টেরোরিজম আমি আসবো, আমি একটু আসছি। কোথাও একটা জায়গায় তুমি এই যে মানে বিভিন্ন সনাতনী বা এই জায়গায় এই যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতির মধ্যে নানা রকম দাবি কিন্তু বিভিন্ন সাধু সন্ত মানে উপযুক্ত জবাব দিতে হবে, ব্যবসা বন্ধ একটা চাপ আছে, যদিও এটাতে সকলে যে ঐক্যমতে পৌঁছে না, তার কারণ হচ্ছে এলসিগুলো অনেক দিন আগেই আমরা গত বাড়িয়ে ওটা দেখিয়ে দিয়েছিলাম যে অনেক আগে থেকে এগুলো অ্যাপ্রুভড হয়ে আছে, সেগুলোর একটা কনসাইনমেন্ট পৌঁছানোর একটা ব্যাপার আছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক এরকম নানা রকম হচ্ছে, মুডটা কি? অনেকেই বলছেন, আজকেও দেখা গেল রানী রাসমণিতে অনেক সনাতনীরা ঐক্যবদ্ধ ছিলেন, এমনকি কার্তিক মহারাজ বলছিলেন যে এবারে উচিত ভারত সরকারের চুপ করে না থেকে জবাব দেওয়া। এমন এই জবাব দেওয়া বলতে তারা ঠিক কী চাইছেন? আমরা তো এমনি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে, উল্টে বাংলাদেশ বলেছে আমাদের ইন্টারনাল ম্যাটারে নাক গলানোর দরকার নেই। সে দেশের সংবাদ সচিব তো বলেই দিয়েছেন হিন্দুরা একেবারে সংখ্যালঘু হিন্দুরা সেখানে সুরক্ষিত। তারপরেও রমেন রায়ের মতো আইনজীবী রাস্তায় পেটানি খেয়েছেন। আবার কেউ যদি দাঁড়াতে যান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য, আপনি নিজেই শুনেছেন সেখানকার মৌলবাদীরা বলেই দিয়েছে যে গণপিটুনি দেওয়া হবে। এমন একটা পরিস্থিতির মধ্যে সনাতনীরা বলছেন প্রণবানন্দজি মহারাজের সেই পথেই চলতে হবে এবং মার্কা বদলা মার, এবং সরাসরি একেবারে সম্মুখ সমরের ডাক দিচ্ছেন আজকে সনাতনীদের মঞ্চে। একটু শুনে নেব, ওখানে অনেকে মহিলারাও সেখানে ছিলেন, সেখানে সুচারু তাদের সাথে কথা বলেছে এবং তারা ঠিক কি বলছেন তাদের একটা সংক্ষেপে একটা আমরা তুলে ধরছি আপনাদের কাছে। নামাজ পড়া বা ফতোয়া জারি করা বা বরাবরই মুসলিম সম্প্রদায়ের মানুষরা মহিলাদেরকে মহিলা বললে তো কোনো সম্মান করেনি। ওনাদের কাছে মহিলা মানে হচ্ছে একটা ইউজ অ্যান্ড থ্রোর পাত্র, কতদিন প্রয়োজন তাদের ইউজ করবেন, যদি প্রয়োজন নেই সেদিন থ্রো করে ফেলে দেওয়া। আজকে বলে নয়, আমার যুগাযুগন কাল দেখে এসেছি আমাদের মুঘল সমাজ থেকে। আমাদের ইংরেজি আমল তো মহিলারা এত অসুরক্ষিত ছিল না। যখন থেকে মুঘল আমাদের এখানে এসে রাজত্ব করতে এসেছিল, দখল করতে এসেছিল, তখন থেকে আমাদের কিন্তু মহিলারা কন্টিনিউয়াস প্রথম থেকে নির্যাতিত হয়ে যাচ্ছে। কোনো শিক্ষিত সমাজে হয় না। আমরা ভারতবাসী আমরা এগুলো চিন্তাই করতে পারি না, কারণ আমরা লিবারেল, আমাদের চিন্তা ভাবনাও লিবারেল। আমাদের মেয়ে কি, বাচ্চা কি, বয়স্ক কি, পুরুষ কি, নারী কি,
আমরা রাত্রি 12টা 1টা 2টো অবধি আমাদের ভারতবর্ষে আমরা কাজ করে থাকি। আমাদের কাছে এগুলো মানে একদমই বলতে গেলে অনেক পুরুষদের যদি কিছু হয়ে থাকে সেইগুলো আমরা মানে জানি। এটা তো অন্যায়, আমাদের হিন্দু সনাতনীদের উপরে এটা অন্যায় চলছে। আমরা প্রত্যেকে হিন্দু, আমরা সনাতনীরা এক হয়েছি এখানে, এবং আমরা এটা তো একদম ঘৃণ্য ব্যাপার, এটা একদম ঠিক ব্যাপার তো নয়। এটা কোনো সুস্থ সমাজ, সুস্থ দেশ এটা করতে পারে না। অসুস্থ দেশ বাংলাদেশ, এখন অসুস্থ দেশ। তালিবানি কালচারের থেকেও ছাড়িয়ে চলে গেছে বাংলাদেশ এখন। বাংলাদেশ আর সেই বাংলাদেশে সোনার বাংলা নেই। সমাজ যে কতটা এগিয়ে গেছে তাদের বুদ্ধিতেই বোঝা যাচ্ছে তারা এখনো পিছিয়ে, তারা এখনো আগাতে পারেনি সমাজের সাথে। এই বিশ্বের যে আগাচ্ছে, সমাজ যে আগাচ্ছে তার মধ্যে এখনো তারা পড়েনি। তার জন্য এই কালচার, তারা আইন মানে না, তারা মানে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে তাদের। হিন্দু কালচার থেকে শিখো কিভাবে নারীদের সম্মান দিতে হয়। সরাসরি ধর্মীয় ব্যাপার আসছে, অর্থাৎ একটা কোথাও ঠিক এরকম দুই ধর্মের মানে পন্থ মাজাব এইসব নিয়ে আসছে। কারণ বাংলাদেশে এই ধরনের বিধ্বংসী নানা রকম ছবিগুলো আসছে। শুধু তারা বলছে যে ভারতের মিডিয়া এক পেশেই তারা করছে মানে ইনফরমেশনস, কিন্তু দেবতনু কতগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা তুলে ধরলো যে সেখানে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে এগুলো পাওয়া যায়। এখন এইটা ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 কোটি, বারবার এরা বলছে 20 কোটি 18 কোটি জনসংখ্যা, সংখ্যার হিসাবে এটা কিছুই না। আবার এইটা বলার জন্য বিএনপি এবার ময়দানে নামিয়ে দিয়েছে গয়েশ্বর রায়ের মেয়েকে। সে বলছে কিচ্ছু হয়নি এই সমস্ত হিন্দুদের উপর, এগুলো আওয়ামী লীগের উপর কিছু হয়েছে, নিশ্চয়ই এগুলো রয়েছে, এই অবস্থাটা মানে রয়েছে। তাহলে কি হচ্ছে? দেখুন, পৃথিবী এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে বা পৃথিবীর যুদ্ধের ইতিহাসটাকে যদি আমরা দেখি, এখন আমরা 4th বা 5th জেনারেশন ওয়ারফেয়ারের মধ্যে দিয়ে চলছি। আগের সেই ময়দানে দেখা হয়ে দুপক্ষ লড়াই করতে শুরু করলো, সেইটা আর নেই। এখন বাড়ি বসে লড়াই করা যায়, এবং মানে মোস্ট আপডেটেড ফর্ম যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার। আজকের যুগে দাঁড়িয়ে ইনফরমেশনের গুরুত্ব যুদ্ধে সবচেয়ে বেশি। আপনি জানবেন যে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের যুদ্ধে এই ফকল্যান্ড ওয়ার, একদম ইনফরমেশন ওয়ারফেয়ারের মধ্যে দিয়েই কিন্তু ইংল্যান্ড আলটিমেটলি জিততে পেরেছিল। এবং সেই যে জাহাজটার কথা বলা হচ্ছিল যে কোথায় তোমরা লুকিয়ে রেখেছো, তাকে ওদের ডিসক্লোজ করতে হলো লোকেশন, এবং ইংল্যান্ড তারপর যা করার তাই করলো। তো এই ইনফরমেশনকে আমরা কখনোই লঘু করে দেখতে পারি না। এবং এই ইনফরমেশন ওয়ারফেয়ারের একটা আরও গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে অন্য লোকের ইনফরমেশনকে ডিলেজিটিমাইজ করো। সবসময় বলো ছোট্ট ঘটনা, কিচ্ছু হয়নি, ওসব বাজে কথা। সেই কারণে এবার কোন পক্ষ ঠিক কোন পক্ষ বেঠিক এই সমীক্ষা কখনো করা সম্ভব নয় অনেস্টলি। তো ওরা এটা বলবেই যে ভারতবর্ষ যেটা রটাচ্ছে সেটা ভারতীয় ডিপ স্টেট, ভারতীয় মিডিয়া, ভারতের সরকার এগুলো রটাতে চাইছে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ সম্পর্কে, তাই এগুলো করছে। এগুলো মোটিভেটেড, লিডিং বা মিসলিডিং যেটাই বলুক। তো এই জায়গাটা থাকবেই। মূল যে জায়গাটা, যে সত্যি কি আদৌ মানে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এটা তো হচ্ছেই। ভিডিও, এত ছবি, এত, তা না হলে চিটাগং আদালতে বা ঢাকার আদালতে কার প্রতি অবিচার হলো, এটা কি বিশ্ব দেখেনি? যদি একজন মাইনরিটির উপরেও অবিচার হয়, সেই অবিচারটা কি অবিচার নয়? শুধুমাত্র মানে নাম্বারের, কে কতটা ফ্যাট ইন নাম্বার, কে কত বেশি লোককে নিয়ে নির্যাতিত হচ্ছে সেটা কিন্তু বিষয় নয়। বিষয় হচ্ছে নির্যাতনের ধরনটা কি। একজনকে যদি আমি বলি যে ও সিডিশন করছিল, যদি মেনেও নি, তাহলেও কি তার বিচার বিভাগীয় যে মানে একজন অভিযুক্তের যে স্বাধীনতা আছে সেটাকে কি আমরা ডিনাই করতে পারি? যদি মেনেও নি যে আমাদের ইসকন বা ওই যে সাধু ছিলেন তিনি বাংলাদেশকে ভাগ করার চক্রান্ত করছিলেন, তাহলে এই একই চক্রান্ত তো মুজিবুর রহমানও দোষী। পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে কৃতিত্ব উনি এতকাল দাবি করেছেন বা বাংলাদেশ দাবি করেছেন, যার উপর বাংলাদেশ রাষ্ট্র সত্তা দাঁড়িয়ে আছে, সে তারও তো বেসিক ইতিহাসটাই সেডিশনের। তাহলে আমাদের এই যে চিন্ময় মহাপ্রভু, ইনি কি ভুলটা করেছেন? ভারতের জায়গা থেকে দেখলে কিন্তু বিভাজন একটা মহাপাপ, আমরা অখণ্ড ভারতের কথা বলি, কিন্তু বাংলাদেশের জায়গা থেকে দেখলে সেডিশনে কোনো দোষ নেই, কারণ তারা দার্শনিকভাবে বা চিন্তাগতভাবে বা তাত্ত্বিকভাবে সেডিশনের ওপরেই দাঁড়িয়ে আছে। এবং যে আত্মজাতিসত্তা অধিকার করার, নিয়ন্ত্রণ করার যে অধিকার, যে তত্ত্বটা তারা বারবার সারফেস করাতে চেষ্টা করে, সেই তত্ত্বটার ভিত্তিতে, অথচ দেবশ্রীবাবু এরাই বলেছিল যে 5ই আগস্ট পর নতুন বাংলাদেশ তৈরি হবে।
নতুন কিছু হবে। পুরনো ফ্যাসিস্ট রেজিমকে নস্যাৎ করতে গিয়ে আরও ঘোরতর যে বিষয়টা আসছে, ফতোয়া, তারপর হচ্ছে আদালতে আইনজীবীদের বেধড়ক মার, তারা ফোন পর্যন্ত ধরছেন না, এই যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, তাহলে সেখানে গণতন্ত্র আর কে মানে ফ্যাসিজমের বিরুদ্ধে করতে গিয়ে তথাকথিত কোট আনকোট ফ্যাসিজম, মানে পতিত স্বৈর শাসক শেখ হাসিনা, তাকে নির্মূল করার অঙ্গীকার নিয়ে যে কোনো এখন সভা সমিতি শুরু হয়, কিন্তু এই ব্যাপারটাকে তারা মানে চাপিয়ে দিতে চাইছে। আজকে সভ্য সমাজ এটা মেনে নেবে বা মেনে নিতে পারে, হয়তো সমাজ মেনে নেবে না, কিন্তু কোথাও থেকে এই পাকিস্তান বিভিন্ন যে রাষ্ট্র, পরমাণু শক্তিধর রাষ্ট্রের থেকে একটু মদত খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ, এটাকে এক ভয়াবহ পরিণতির দিকেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা সুজিত দারুণ জায়গায় ধরেছেন যে আমরা এই 5ই আগস্ট বা এই মুভমেন্টে আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশ হবে, অর্থাৎ মুক্তমনা বাংলাদেশ হবে, ছাত্রদের নেতৃত্বে এগিয়ে এসছে। আমরা কিছুটা আমাদের মানসিক সমর্থনও তখন ছিল। আপনার এখানে বসেও আমি কিন্তু তাদের বলেছিলাম যে স্বৈরাচারী একটা সরকার ছিল হাসিনা সরকার, যে ভোট করাতেন না, দিনের পর দিন ভোটের নামে প্রমোশন করেন। কিন্তু আমরা চিত্রটা যে এখন বর্তমান চিত্রটা দেখছি, এটা কিন্তু গণতন্ত্র থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কি হচ্ছে, এই ফাঁকা জায়গাটা দিয়ে ঘুরুর করে মৌলবাদ, যারা শুধু ধর্মীয় সত্তার বাইরে জীবনকে কখনো চেনেনি, হ্যাঁ, ধর্ম তো আত্মায় থাকার কথা, আমাদের দেশেও যেমন তাই, আমাদের দেশেও কিন্তু কিছু কিছু ঘটনা ঘটছে। আপনি জানেন কালকে না পরশুদিন সম্ভব আমাদের দেশের ঘটনা একইভাবে মৌলবাদ, আমি সব মৌলবাদকে একই কথা একই জায়গায় দাঁড় করাচ্ছি। আমি আমাদের দেশ বলে নয়, সব মৌলবাদকে। এই মৌলবাদ যখন ঢুকে যাচ্ছে হুড়ুর করে, তারা কি জানে, তারা যতটুকু জানে সেটাই অ্যাবসলিউট। মৌলবাদের সমস্যা কোথায়, তারা যতটুকু জানে তার বাইরে তারা কিছু জানতে চায় না, এবং সেটাই অ্যাবসলিউট বলে মানুষের উপরে ইম্পোজ করে, অর্থাৎ অসহিষ্ণু। মৌলবাদ কখনো সহিষ্ণুতা দেখায় না, লিবারেল নয়। এইটা কিন্তু ঢুকে পড়ায় কি হয়েছে, আজকে সংখ্যালঘু এবং সংখ্যা, দেখুন সংখ্যাগুরুও, কোন সংখ্যাগুরু, ধর্মীয় সংখ্যাগুরু না, হাজার হাজার গরিব মানুষ, তারা তো সংখ্যাগুরু বাংলাদেশে, তারাও কিন্তু বিভিন্নভাবে প্রাইস রাইস, অর্থনৈতিক সংকট এর মুখে পড়ছে। ফলে যে নতুন বাংলাদেশের কথা বলা হয়েছিল সেটা কিন্তু রিভার্সাল প্লে করেছে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু আরো পিছিয়ে যাচ্ছে, ধর্মীয় মানে একটা পরীক্ষার মধ্যে ঢুকে যাচ্ছে, উল্টো দিকে প্রাইস রাইজ করছে, সাধারণ মানুষের বেঁচে থাকাটা দুঃসহ হয়ে যাচ্ছে। এই বাংলাদেশ কি আদৌ চাওয়া হয়েছিল? মুজিবের যে বাংলাদেশ, যে বঙ্গবন্ধুর যে নেতৃত্বে যে বাংলাদেশ হয়েছিল, তারপর থেকেও ডিভিয়েশন হতে হতে একটা স্বৈরাচার তৈরি হয়েছিল। দীর্ঘদিন ক্ষমতা থেকে হাসিনা, আমি বাংলাদেশে গিয়ে নিজে বহুবার দেখেছি যে ভোট করে না, একটাই পার্টির সবকিছু, অন্য পার্টির এক্সিস্টেন্স যে বাংলাদেশ চেয়ে ছাত্ররা মাঠে নামলো, সেই বাংলাদেশ কিন্তু হলো না। উল্টে একটা সাম্প্রদায়িক বাংলাদেশে করে তার কনসিকুয়েন্স বাংলাদেশের একটা সাংঘাতিক একটা টার্ময়েল অবস্থা। সংখ্যাগুরু যে গরিব মানুষ, তাদের কিন্তু কষ্ট হয়ে যাবে ভয়ঙ্করভাবে। দেবতনু, হাসিনার সময় এরকম ছিল, নির্বাচন হয় না, নিশিরাতের সরকার নানা রকম কিছু দিয়ে তাকে ফ্যাসিস্ট তকমা এবং হচ্ছে আর্মির একটা আমরা দেখেছি, সেখানে অনেকে এটাকে আমরাই যে যেটা আদৌ সফট কু ছিল কিনা, এরকম নানাবিধ প্রশ্ন হয়েছে। আর এখন ডক্টর ইউনূস বলছেন কবে নির্বাচন দেবেন সেই নিয়ে কিছু নেই। হঠাৎ কীরকম যে বিএনপি এবং জামাতকে এরকম অ্যাগ্রেসিভ শোনাচ্ছিল, তারাও কিন্তু এখন ক্রমশ নড়চড় করছে। এটার কারণ কি? শেখ হাসিনা ভূত দেখছে, বা হচ্ছে আজও আওয়ামী লীগকে প্রধান সবার সম্মিলিত শক্তি তাকে করে, সেখানে তাকে নির্মূল করাটাই এখন বাংলাদেশের হচ্ছে একটা রাষ্ট্রীয় নীতি এসে দাঁড়িয়ে আছে, এবং সংখ্যালঘুদের। দেখুন সুজিতা, বাংলাদেশে ইলেকশন ফ্রি এবং ফেয়ার হইতে কোনোদিনও হতো না, শুধু শেখ হাসিনার আমলে হতো না তা নয়, এটা কোনোদিনই হতো না, এটা আগে সবাইকে বুঝতে হবে। আমি গতকালই বলেছি, ওখানে প্রসিডিউরাল ডেমোক্রেসি থাকলেও সত্যিকারের গণতন্ত্র কোনোদিনও ওখানে প্রতিষ্ঠিত হয়নি। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসকে আমরা যদি এক কথায় তার সম্পর্কে আমাকে যদি বলতে হয়, আমি বলবো যে হি ইজ আ পয়জনাস স্নেক হু ইজ কিলিং দ্য কমন পিপল অফ বাংলাদেশ। এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে উনি প্রথমে রিফর্মের কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে ব্যাপক সংস্কার হচ্ছে আনতে হবে। সেই সংস্কার ওনার 100 দিন পেরিয়ে যাওয়ার মধ্যে উনি 1%ও সেই সংস্কারের কিছু আমাদেরকে দেখাতে পারেননি। এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সেখানে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে, সেখানে লেবার আনরেস্ট চলছিল, আমরা দেখেছি, সেখানে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে মহিলারা আজকে সুরক্ষিত নয়। এবং আমি একটা শুধু ছোট্ট কথা বলি আপনাকে, আমি 2019 সালে বাংলাদেশে সিলেটে গেছিলাম, আমি রাত্রি 2টোর সময় দেখেছি মানুষ পুরো রাস্তার মধ্যে ঘুরছে, এবং সেখানে সিলেটে যে শাহজালাল ইউনিভার্সিটি আছে তার ছাত্রছাত্রীরা ঘোরাঘুরি করছে রাত্রি 2টোর সময়। এবং আজকে আমি গতকালই একজন আমার বন্ধুর সঙ্গে ওখানকার আমি কথা বলছিলাম, একজন
বন্ধু, তার কাছ থেকে শুনলাম যে সেখানে মহিলারা আপনার বাইরে বেরোতে সন্ধেবেলা 7টার পরে ভয় পাচ্ছে। তারা তাদের মানে এতটাই তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। এবং শুধুমাত্র মহিলা নয়, যারা পুরুষেরা, যারা শুধুমাত্র এখানে মাইনরিটি গ্রুপের নয়, যারা ইসলাম ধর্মের মানুষেরাও রয়েছে, যারা একটু লিবারাল মাইন্ডেড মানুষ যারা রয়েছেন, তারা সবাই ভয় পাচ্ছেন রাস্তাঘাটে বেরোতে। তার কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের উপর অ্যাটাক হতে পারে। তো সেখানে এটা, এবং আমি যে তথ্যটাও আপনাকে যে আগেও দিলাম সেটাও হচ্ছে বাংলাদেশের একটা অর্গানাইজেশনেরই। তাহলে মোহাম্মদ ইউনূসের সরকার যে বলছে ভারত ডিসইনফরমেশন স্প্রেড করছে, কি করে? তার দেশের মানুষেরই কিরম আছেন তিনি জানেন না? তিনি মানে কি বলবো, এসি ঘরে বসে তিনি পলিসি তৈরি করছেন এবং তার কোনো অভিজ্ঞতা নেই এর আগে কি করে পলিসি তৈরি করার, কি করে তৈরি করতে হয়। এবং তিনি কয়েকজন এক্সট্রিমিস্টকে সঙ্গে নিয়ে না, এই ডিসইনফরমেশনের ব্যাপারটা এটা ওরা ধরে নিয়েছে যা কিছু, এটা কি খুব সহজ পন্থায় নস্যাৎ করার একটি স্টেটমেন্ট। আপনি যাই দেখাবেন এগুলো হচ্ছে সাজিশ, যেটা হচ্ছে পাকিস্তানের মিডিয়া আপনি দেখবেন বা বিভিন্ন সব র কি সাজিশ, সবই সাজিশ। আপনি যাই, এই কারণে তো সেখানে ইসকন হচ্ছে রয়ের এজেন্ট ইউনূস সরকার। হ্যাঁ, এবং যারা যারা এটা কথা বলবে, মালাউন, এই সমস্ত গালিগালাজ, নানা রকম শব্দ অপপ্রয়োগ, পাশ দিয়ে কেউ যাচ্ছে এমনি মারবে না, কিন্তু কয়েকটা শব্দ প্রয়োগ করবে আপনাকে সারাদিনের কাজ ভেস্তে দেওয়ার জন্য যথেষ্ট। এটা নানা রকম টেকনিক তারা জানে, কিন্তু এটা কতদিন লং লাস্টিং? আপনি বললেন অবশ্যই এটা যে বাংলাদেশের গণতান্ত্রিক সবকের দিকে এগোবার জন্য বারবার বাধা প্রাপ্ত হয়েছে, বারবার সেনাবাহিনীর কু হয়েছে, পাকিস্তানের থেকে বেশি হয়েছে, এবং সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, কে নয়। আজ এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে সেখানকার রাজনীতিবিদ বা সিভিল সোসাইটি বা সেখানকার শ্রমিক, কৃষক, তারা যদি একত্রে এটা করে যে সত্যিকারে একটা মুক্ত স্বাধীন চেতা স্বাধীন বাংলাদেশ করতে হয়, তাহলে সময়ের দাবিটাকে বুঝেই তাদের এগোতে হবে। বিরাট একটা সম্ভাবনা যেরকম রয়েছে, আবার বিরাট একটা অন্ধকারময় সময়ের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ যাচ্ছে, তারই আমরা কিন্তু নানা রকম দিক তুলে ধরার চেষ্টা করছি বিভিন্নভাবে। যে যে ছবি আসছে বিভিন্নভাবে আমরা ইন্টারনেট থেকে বা হচ্ছে বিভিন্ন শুভানুধ্যায়ীরা বিভিন্ন ক্ষেত্রে তারা পাঠাচ্ছেন, বিভিন্নভাবে সংগ্রহ হচ্ছে। অনেক সাংবাদিক চেনা পরিচিত তারা আজও কিন্তু ওখানে কাজ করছেন, কেউ কেউ পরিচয় গোপন করে তাদের কাজ করতে হচ্ছে। ফলে ডিসইনফরমেশনের যে কথা তারা বলতে চাইছেন তা কোনোভাবেই ঢোপে টিকবে না, এটুকু অন্তত খুব পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি প্রদীপ্ত রায় আপনাকে, ধন্যবাদ দেবশ্রী ভট্টাচার্য আপনাকে, সুচারু মিত্র এবং দেবতনু মাঝি আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।